2009 সালের 6 জানুয়ারি অর্থাৎ আজকের দিনে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ। এরপর টানা 3 মেয়াদে ক্ষমতায় আছে দলটি। গত 12 বছরে বাংলাদেশের উন্নয়নের অগ্রগতির সব সূচকে যুগান্তকারী মাইলফলক স্পর্শ করার দাবি করে দলটি। একই সঙ্গে নির্বাচনী ব্যবস্থা, মত প্রকাশ সংকুচিত করা সম্পর্কে নানান বিষয়ে তাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই। সঙ্গত কারণ আলোচনার বিষয় নির্ধারণ করেছি আওয়ামী লীগের এক যুগের রেকর্ড। আপনাদের সকলকে আমন্ত্রণ 24 ঘন্টায়, সাথে আছি আমি মীরা হাসান। আবারও দুঃখিত, আজকে আলোচনার জন্য আমরা একাধিক স্টুডিওতে আমন্ত্রণ জানাতে পারিনি। একাধিক অতিথিকে আমরা অনলাইনে যোগাযোগ করার চেষ্টা করছি, তাদের সাথে যুক্ত হব। প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সম রেজাউল করিম এমপিকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টা থেকে। একই সঙ্গে এই আলোচনায় যোগ করে নিতে চাই এবং স্বাগত জানাতে চাই বিএনপির যুগ্ম মহাসচিব এবং বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এমপি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। একই সঙ্গে স্বাগত জানাতে চাই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক জনাব আশিস সৈকত, আপনাকেও। আপনাদের তিনজনকে নিয়ে আলোচনা শুরু করব, তবে শুরুতে টাইটেল ব্রেক আছে। এরপরই আমরা যেহেতু আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি আওয়ামী লীগের এক যুগের রেকর্ড, তাই আমরা আজকে আলোচনায় খুঁজতে চাই আসলে এই এক যুগে কার কি অর্জন আর কোথায় কোথায় রক্তক্ষরণ, সেই বিষয়গুলো একটু স্পষ্ট হব। শুরুতে সম রেজাউল করিম, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আপনার কাছে প্রশ্নের এই জায়গাটা হচ্ছে যে এক যুগে পদ্মা সেতু বলেন, মেট্রো রেল বলেন, জিটিপি বলেন, মাথাপিছু আয় বলেন, বিভিন্ন বিষয়ে উন্নয়নের দাবি আওয়ামী লীগ করে, কিন্তু একই সাথে জোর জবস্তি করে নির্বাচনে জেতা, রাজনীতিবিদ ছেড়ে প্রশাসন নির্ভরতা, মত প্রকাশে যে একটা সংকুচিত করা, বিরোধী মতকে, বিরোধী পক্ষকে দমন করা, রাজনীতি করতে না দেয়া, এমন যত অভিযোগ ওঠে তার প্রমাণ হিসেবে আপনাদের দলের সাধারণ সম্পাদকের ছোট ভাইয়ের বক্তব্যকে আমরা আমলে নেব কিনা? অ্যাডভোকেট সমরজল করি। দেখুন, আমরা আওয়ামী লীগের সরকার গঠনের ধারাবাহিক এক যুগে এসে কথা বলছি। এখানে আপনি প্রথমে যে অ্যাড্রেসটাই করলেন যে উন্নয়নের দাবিদার আওয়ামী লীগ, আপনার দৃষ্টিতে কিছু উন্নয়ন পড়ে কিনা আমি ঠিক জানি না। আর পরের পার্টটাকে আপনি যেভাবে বললেন, মনে হলো যে পরের পার্টটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জোর করে মত প্রকাশ বন্ধ করা, নির্বাচনে ইত্যাদি ইত্যাদি বলে ফেললেন আপনি সবটা। তা আপনার সঙ্গে এই বিতর্ক করবো না অন্যদের সঙ্গে, সেটা নিয়ে প্রথমে আমরা আজকে আলোচনা করতে চাই। আপনার টেলিভিশনে আমি অ্যাটেন্ড করেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছোট ভাইয়ের বক্তব্য নিয়ে। না, এরকম বক্তব্য অনেকেই, আমি জানি না শাহ মোয়াজ্জেমের বক্তব্য নিয়ে আপনারা কখনো এরকম কোন শো করেছিলেন কিনা, কোন শোতে আপনি শুরুতেই বলছিলেন কিনা যে শাহ মোয়াজ্জেম বলতে যে খালেদা জিয়া তো কোন নেত্রী না, উনি তো কোন আপোষহীন না, উনি তো সমঝোতা করে বেরিয়েছেন। দলের অন্য নেতারা অনেক কথা বলছিলেন, সেটা নিয়ে কোন শো আপনার 24 ঘন্টা হয়েছে কিনা আমি দেখিনি। তো যাই হোক আর কি, ওবায়দুল কাদের সাহেবের ভাই যে কথাগুলি বলেছে, তিনি আওয়ামী লীগের নীতি নির্ধারণী কেউ নন। আর মত প্রকাশের স্বাধীনতা প্রত্যেকেরই আছে বলতে পারেন, যেমন আমি শাহ মোয়াজ্জেম, মেজর হাফিজ সহ অন্যদের কথাগুলো বললাম। তার কথার কারণেই কিন্তু একটি টেলিভিশনের টক শোতে আমি সমগ্র বিষয় আলোচনায় যাব না। আমি আলোচনায় যেতে চাই যে অনুন্নত পিছিয়ে পড়া বাংলাদেশকে আজকে তথ্য প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ বিনির্মাণ কিভাবে হয়েছে সে প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। আমি যদি আওয়ামী লীগের কোন নীতি নির্ধারক, স্ট্যান্ডিং কমিটির মেম্বার বা অন্য কেউ, ওই লেভেলের কেউ কথা বলতো, তাহলে সেটা আলোচনা আসতো। অনেকেই অনেক রকম আলোচনা করতে পারেন। তিনি কিন্তু একটা কথা বলছেন যে শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে কোশ্চেন নাই, তিনি ডেভেলপমেন্ট করছেন। ওবায়দুল কাদের কথা বলছেন, এমনকি বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ সে এলাকার কৃতি সন্তান, সে বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি নির্বাচনের কিছু অনিয়ম করে কথা বলেছেন, তার এলাকার কথা বলেছেন। এই নির্বাচনের অনিয়ম নিয়ে অনেকেই অনেক কথা বলতে পারেন। তিনি কিন্তু আজকে যে দল থেকে নমিনেশন নিয়ে নির্বাচন করছেন, সেই দলের নীতি নিয়মের বাইরের কেউ না। এখন তার কথা বলার অধিকার আছে, তিনি বলতে পারেন। তিনি সুনির্দিষ্টভাবে
কোথায় কি হয়েছে এটা বলেন নেই। অতীতে তিনি যে পোস্টটিতে অধিষ্ঠিত আছেন সেই পোস্টটি তিনি নির্বাচন করেছেন সেটা নিয়েও কিন্তু তিনি কথা বলেন নাই। আমি মনে করি যে এই বিচ্ছিন্নভাবে মাঠ পর্যায়ের একজন উপজেলা পর্যায়ের পৌরসভার মেয়র বা নেতার আলোচনা দিয়েই কিন্তু সামগ্রিক অবস্থাটা জি। আলোচনা করা যায় না। আলোচনা করা যায় সেই জায়গাটায় যে বাংলাদেশটাকে শেখ হাসিনা নিয়েছিলেন সেই বাংলাদেশের মাথা পিছু আজ গড় আয় কত, 2064। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত, $42 বিলিয়ন। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পৌঁছেছে। বাংলাদেশ পদ্মা সেতু করেছে, বাংলাদেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছে, বাংলাদেশ মেগা প্রজেক্ট নিয়েছে, বাংলাদেশ আজকে কর্ণফুলী নদীর নিচে টানেল তৈরি করতেছে, জি। বাংলাদেশে আজকে যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসছে, রোহিঙ্গা সমস্যা বাংলাদেশ কাঁধে নিয়ে বিশ্ব মানবতার স্থান জয় করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী অনুন্নত একটি রাষ্ট্রকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র করে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার এই দায়িত্ব পালনকালীন সময়ে, সেটাও কিন্তু আলোচনার অবকাশ রাখে। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট সমরেজল করিম। আপনার কাছে আসবো মাননীয় মন্ত্রী, আপনি যদি আমার প্রশ্নটি শুনে থাকতেন বা শুনেন কিছু কিছু শব্দ ধরতেন তাহলে আপনি বুঝতে পারতেন আমি একদিকে যেমন বলেছি উন্নয়নের দাবিদার, তেমনি এটাও বলেছি এসব অভিযোগে অভিযুক্ত করা হয়। এই দুটি যদি শব্দ ধরেন তাহলে আমি একেবারে কোনো পক্ষপাতিত্বমূলক প্রশ্ন করেছি কিনা আমার সন্দেহ আছে, বা আপনার সন্দেহ আছে কিনা সেটা পরিষ্কার করার জন্য বলছি। শব্দ দুটো ধরলে হয়তো আপনি স্পষ্ট হতে পারতেন যে এক জায়গায় আমি বলছি উন্নয়নের দাবিদার করছে এটা, এই পাশ থেকে এটা অভিযোগ উঠছে, যার কারণে জি। আপনি আজকে বলেন, আপনি নিজেই বলেন আজকে কি বিদ্যুৎ আসে এবং যায়, আজকে দেশে কোনো উন্নয়ন হয় না, দাবিদার শব্দটা মানে কি? তাহলে আপনি এই দেশের একজন সিনিয়র সাংবাদিক, আপনার দৃষ্টি থেকে উন্নয়নের কোনো চিত্র ভেসে ওঠেনি, এই জন্য বলছেন শব্দটা বলছেন দাবিদার। আপনি যদি বলতেন যে অনেক উন্নয়নের পাশাপাশি এই বিতর্কগুলোও তো আছে, কিন্তু আপনি উন্নয়নের দাবিদার শব্দটা ব্যবহার করছেন, মানে ওটাকে আপনি আর রিকগনাইজ করেন না, সেই জন্য আমি কথাগুলো বলেছি। ওকে, তাহলে আপনি অভিযোগ যেটা উঠছে সেটাকে নিশ্চয়ই রিকগনাইজ করবেন। অসংখ্য ধন্যবাদ। আমি যাচ্ছি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আপনার কাছে প্রশ্নের জায়গাটি হচ্ছে যে নিশ্চয়ই আপনি গত এক যুগ আওয়ামী লীগকে মূল্যায়ন করবেন, পাশাপাশি এটাও একটু বলবেন যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের সময়টা এবং গত এক যুগ ধরলে প্রায় 14 বছর ক্ষমতায় বাইরে বিএনপি, এখন বিরোধী পক্ষ হিসেবে আপনাদের ভূমিকাটা আসলে কি? আপনারা কোনো আন্দোলন জামাতে পারেননি, দলের চেয়ারম্যানকে মুক্ত করতে পারেননি, দলীয় সরকারের অধীনে নির্বাচন করবেন না বলে আপনারা 5 জানুয়ারি নির্বাচনে যাননি, আবার সেই দলীয় সরকারের অধীনে 30 ডিসেম্বর নির্বাচন করে গেছেন কোনো রকম দাবি দেওয়া আদায় ছাড়া। বিএনপি আসলে কি করেছে যেটা দিয়ে সে মানুষের কাছে তার ভূমিকা স্পষ্ট করতে পেরেছে কি? না, বিএনপি কিছুই করতে পারেনি, ধরেন আপনি কোনো কিছুই করতে পারেনি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এরকম ফাঁকা মাঠ পেয়ে সরকারি দল কি করেছে? সরকারি দল কি করেছে? দল, সরকার বলছি না কিন্তু আমি। যেভাবে রেজা ভাই হঠাৎ করে একটু আবেগী হয়ে গেলেন, আমাদেরকে তো বহু টেলিভিশনের অ্যাঙ্কররা এমন ভাবে বিব্রত করেন, এমন ভাবে প্রশ্ন করেন যে বিএনপির যেটুকু আছে এটুকুও যেন ওনাদের এক চাপে তলিয়ে যায়। যখন আলোচনায় যায় তখন দেখি যে উপস্থাপক আওয়ামী লীগের, আলোচক আওয়ামী লীগের, সমর্থক একজন যাকে আনে তিনিও আওয়ামী লীগের। এই সময় তো আমরা উত্তেজিত হই না রেজা ভাই? আমি কিন্তু এখন উত্তেজিত হইনি, আপনি আমি না, না, উত্তেজিত না, হইনি, আপনি অ্যাঙ্করের চোখে আপনি কিছুই পড়ে নাই সেজন্য বলছি। না, না, আপনি না, কিছুই পড়ে নাই কেন? নিশ্চয়ই তো পড়েছে। সেটা হয়তো উনি বলবেন, বা উনি তো আজকে আলোচক না, উনি তো উপস্থাপক। এখন যদি এইভাবে মনে করেন যে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, ওই টাকার মতো আপনারা যা বলবেন সেইটাই মানতে হবে, এটা ঠিক না। যাই হোক, আমি যেটা বলি যে বিএনপি রাজনৈতিক ক্ষেত্রে যে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে এটা হচ্ছে একদিক, আর একটা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের চেয়ে 30 বছরের বয়সে কনিষ্ঠ একটি রাজনৈতিক দল বিএনপি, এবং বিএনপির নেতৃত্বের বর্তমান যে শূন্যতা, আমাদের মূল যিনি নেত্রী, আমাদের প্রেরণার উৎস বেগম খালেদা জিয়া, তিনি আছেন যে অবস্থায় তার কথা বলা নিষেধ, কারাগারের জায়গায় গৃহবন্দী অবস্থায় আছেন। তারেক রহমান সাহেব দণ্ডপ্রাপ্ত হয়ে, যেভাবেই হোক দণ্ড, এটার ন্যায় অন্যায় নিয়ে আলাপ করতে গেলে অনেক সময় লাগবে, তিনি আছেন হাজার হাজার মাইল দূরে। এই অবস্থায় একটা দলের নেতৃত্বের যে জুথবদ্ধ জুথবদ্ধ যে একটি প্রচেষ্টা এবং একটি কর্মতৎপরতা, সেই জায়গাটায় শূন্যতা আমাদের আছে। 1975-এর 15ই আগস্টের দুঃখজনক ঘটনার পরে 1981 পর্যন্ত আজকের প্রধানমন্ত্রী দেশে এসে আওয়ামী লীগের নেতৃত্ব না নেওয়া পর্যন্ত এর চেয়েও কিন্তু ভঙ্গুর অবস্থায় আওয়ামী লীগ ছিল। সুতরাং ওই দিক থেকে যদি বলেন তাহলে বিএনপিকে আপনি যেভাবে খুঁজে পাবেন এটা আগের কোনো ব্যাকরণের সঙ্গে মেলানো যাবে না।
তবে উন্নয়নের নামে যেটা হচ্ছে সেটা যদি গণতন্ত্রকে হত্যা করে উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয় সেই ক্ষেত্রে আমার কিছু করার নেই। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সর্বশেষ যে বিশ্ব ব্যাংকের পরিসংখ্যান সেখানেও দেখানো হয়েছে যে বাংলাদেশে দৈনিক $1.90 থেকে $3.80 আয়ের কর্মজীবী মানুষ যারা তাদের অনুপাত 55%। এই 55%-এর মধ্যে 35% ইতিমধ্যে চাকুরি হারিয়েছেন। এদেরকে দেখার জন্য যে উদ্যোগটা দরকার সেটা না করে ফুলিয়ে ফাঁপিয়ে যে উন্নয়নের কথা বলা হয়, এই উন্নয়ন একটা ধারাবাহিক প্রক্রিয়া, বহু বছর ধরে চলে আসছে। বাংলাদেশের বয়স প্রায় 50 বছর। প্রথম বছর থেকে যেটা শুরু হয়েছিল সেইটা ধাপে 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 বৃদ্ধি পেয়ে আওয়ামী লীগের কপালে সেই সৌভাগ্যের তিলকটা পড়েছে। কারণ আওয়ামী লীগ একমাত্র দল যারা টানা 3 দফা ক্ষমতায় রয়েছে। বিএনপি থাকলে হয়তো এর চেয়ে আরো ভালো দেখাতে পারতো, জাতীয় পার্টি থাকলে হয়তো এই সমপরিমাণ দেখাতে পারতো। সুতরাং এই 12 বছরে তারা বেশি দেখাবে এটাই তো স্বাভাবিক। কিন্তু এর মধ্যে যে দুর্নীতি, অনিয়ম, গণতন্ত্রকে আহ, মানে বিদায় করে দেয়া, এগুলো যে হয়েছে, মানুষের অর্থনৈতিক ভাবে যে বৈষম্য হয়েছে সেটাও একই সঙ্গে দেখা উচিত। উন্নয়ন হয়নি এমন কথা আমরা বলি না, কিন্তু উন্নয়ন ওই ধারাবাহিকতারই অংশ, এবং সে ধারাবাহিকতার অংশের মধ্য দিয়েই আজকে যে রিজার্ভ বেড়েছে, এই রিজার্ভ বাড়ার একটা লাইন বলে আমি ছেড়ে দিই। রিজার্ভ বাড়ার মূলত 3টি কারণ। একটা হচ্ছে প্রবাসে যারা ছিলেন, প্রবাসের তারা এখন মনে করেন যে সারা পৃথিবীতে করোনাকালীন যে সংকট, এতে ব্যাংকিং চ্যানেলই টাকাটা পাঠানো নিরাপদ। এ হলো এক। দুই হলো আমাদের আমদানি খাতের যে বিশাল খরচ, ডলারে পেমেন্ট করতে হয়, সেটা কমেছে। এটা হলো দুই। আর তিন হলো যে কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে বাংলাদেশ ব্যাংক ক্রমাগত ডলার কিনে নিচ্ছে, নিয়ে বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ করছে। এই জন্য রিজার্ভের মাত্রাটা এত বেশি দেখা যাচ্ছে। জি এই তিনটেই হচ্ছে মূল কারণ। এখন রিজার্ভ বিশাল বলেই যে দেশের উন্নয়ন বিশাল হয়েছে এমনটা বলা যাবে না। জি অসংখ্য উন্নয়ন ধন্যবাদ হয়েছে, এটা ঠিক। মোয়াজ্জেম হোসেন আলা। নিশ্চয়ই আপনার বক্তব্যের বিশ্লেষণ আবারও শুনবো রেজাউল করিমের কাছ থেকে, মাননীয় মন্ত্রীর কাছ থেকে। তবে আমি এই ফাঁকে একটু আশিস সৈকতের কাছ থেকে তার বিশ্লেষণে জানতে চাইবো, তিনি গত 12 বছরটিকে কিভাবে দেখেন, সেটা যদি সরকারি দলের দিক থেকে বা তাদের অগ্রগতির দিক থেকে কিংবা বিরোধী পক্ষের বা বিরোধী মতগুলোর যে অভিযোগের ভিত্তি আছে সেটার দিক থেকে কিভাবে আপনি দেখেন আসলে। আপনি আনমিউট করে কথা বলবেন। আনমিউট হয়নি আশিস সৈকত। আশিস সৈকত আনমিউট হয়নি, আপনি আবার একটু আনমিউট করে কথা আপনি বলবেন প্লিজ। শুনতে পাচ্ছেন জি নিশ্চয়ই এবার? শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, রেজা ভাই এবং আলাল ভাইয়ের বক্তব্য শুনছিলাম আসলে। দুজনেই খুব ভালো বলেন, আমার শুনতে খুব ভালো লাগে দুজনের বক্তৃতাই। কিন্তু আসলে আমি আসলে ওইদিকে না গিয়ে আমার কাছে মনে হয় যে 12 বছরের যদি আসলে আমরা একটা সামগ্রিক আলোচনা করি, 111-এর সেই 2 বছরের পরের 12 বছর, সেই আজকে আমার কাছে প্রথম মনে হয় যে আমরা গণমাধ্যম কর্মী হিসেবে বা আমরা যারা টেলিভিশনে কাজ করি, মীরা হাসান, আপনি বা আমি, আমাদের কাছে একটা বড় অর্জন আমার কাছে মনে হয় যে আজকে আমরা যে টেলিভিশন নিয়ে কাজ করছি সেটি বাংলাদেশের স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে। সেটি একটি বড় অর্জন আমার কাছে মনে হয় যে আমরা স্বাধীন দেশ, 71 সালে আমরা স্বাধীন হয়েছিলাম। এর 50 বছরে পূর্তি হওয়ার আগেই আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট, নিজেদের স্যাটেলাইটের মাধ্যমে আমাদের দেশের টেলিভিশনগুলি কাজ করতে পারছে। তো সেটি একটি বড় অর্জনের জায়গা তৈরি হয়েছে। এর বাইরের যে ছোটখাটো অনেক অর্জনের কথাই বলা যাবে নিশ্চয়ই। আবার আপনি যেটি শুরুতে বলেছেন যে এই অর্জনটা কতটা টেকসই হবে যদি না মত প্রকাশের স্বাধীনতাটা পুরোপুরি না থাকে, সেই জায়গায় অনেকটাই আপনার সাথে আমি একমত। কিন্তু মানুষ, আমি এখন যদি আপনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আমরা যেটা বুঝি যে মানুষ কেন জানি কিছুটা রাজনীতির বিমুখ হয়ে পড়েছে। মানুষ তার জীবন মান উন্নয়ন, তার সন্তানদের পড়াশোনা, তার ব্যবসা বাণিজ্য, চাকুরিতে ভালো, এগুলো নিয়ে মানে একটা বড় মধ্যবিত্ত শ্রেণী যে বেড়ে উঠেছে, তারা তাদের জীবন মানের উন্নয়নের জায়গাটাকেই বেশি প্রাধান্য দিচ্ছে। রাজনীতিটা এখন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বা যে রাজনীতিটা আসলে খুব বেশি আমরা আমাদের 90-এর দশকের শুরুর দিকে যেরকম রাজনীতিটা আমাদের জীবনকে প্রবলভাবে গ্রাস করেছিল বা প্রবলভাবে আমরা রাজনীতির মধ্যে ছিলাম, সেই জায়গা থেকে আমার কাছে কেন জানি মনে হয় আমাদের পরের জেনারেশন বোধহয় একটু রাজনীতি থেকে সরে এসে তারা তাদের জীবন মান উন্নয়নের যে জায়গাটা, বিশেষত যদি গত 12 বছরের চিত্র আপনি বলেন, আমার কাছে মনে হয় যে একটু বোধহয় এই জায়গাটা বোধহয় একটা
একটা গুণগত পরিবর্তন হয়েছে, সেটা নিশ্চয়ই আপনি বলবেন, বা আমার মনে হয় যে মানে দুজন আশা সৈকত, রাজনীতিবিদ মানে এই মানুষ জায়গাটা থেকে বা নতুন প্রজন্ম রাজনীতি বিমুখ কি কারণে হয়েছে? যে এই কারণে যে ধরেন এক ধরনের উন্নয়ন ধারণা সবার সামনে আসে, যার কারণে সে সবাই সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, নাকি এরকমটা যে তারা রাজনীতির দিকে এই কারণে বিমুখ হয়েছে যে এখানে তো ভাইস ভাষা চলে, একবার এই পক্ষ ওই পক্ষকে দমন করে, ওই পক্ষ এই পক্ষকে দমন করে, দিন শেষে কিছুই দাঁড়ায় না, এরকম কি কোনো কারণ? না না, ডেফিনেটলি আপনি যদি মীর হাসান, আপনি যদি 90-এর যদি গণ আন্দোলন, যেটা আমরা দেখেছি, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন 90-এর গণ আন্দোলনে আমরা যেভাবে মানুষকে ঝাঁপিয়ে পড়তে দেখেছি, এখন মানুষ ঝাঁপিয়ে পড়ছে না। তার কারণ কি? 90-এর গণ আন্দোলনে যে 4 দলীয় জোটের যে রূপরেখা ছিল, সেই রূপরেখা তো বাস্তবায়িত হয় নাই। আমরা যে আশায় রৌফুন বসুনিয়া বলেন, যে যে ওই সময় যে ছাত্র নেতারা বা তরুণরা জীবন দিয়েছিল, বা নূর হোসেনের কথা বলেন, সেই 3 জোটের যে রূপরেখা ছিল, সেই রূপরেখা তো আপনি 91 থেকে 95 সরকার বলেন বা তার পরবর্তী সরকার বলেন, বাস্তবায়িত হলে মানুষ কিন্তু এক ধরনের মানুষ তাদের আশা এবং প্রত্যাশার মধ্যে ফারাক দেখেছে। এবং তারপরে সর্বশেষ যদি আপনি দেখেন, একটা পর্যায়ে 111 সরকার আসলো, এরপর আবার আওয়ামী লীগের সরকার আসলো 8 সালে নির্বাচনে, এরপরে 14 সালের আবার যে আমরা দেখলাম যে নির্বাচনের আগে যে একটা আন্দোলন হলো, জ্বালাও পোড়াও, আমি মানে এটি কোন দলকে সমালোচনা করার জন্য বলছি না, কিন্তু যে পরিমাণ আগুন জ্বালে মানুষের জীবনের উপর, যে যে ধরনের হুমকি এসে পড়লো রাজনীতি, মানে 3 মাসের যে টানা আন্দোলন, আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা বাসা থেকে বেরোতাম, ফিরতে পারবো কিনা বাড়িতে, আবার না আগুনে পুড়ে যাব, সেই দুঃস্বপ্ন কিন্তু তারা করে ফেলেছে গোটা রাজনীতিকেই। এটা শুধু আমি বলবো না যারা বিএনপি বা যারা রাজনীতিটা করেছিল, ডেকেছিল আন্দোলনটা, তাদের শুধু ক্ষতি করেছে তা কিন্তু না, গোটা রাজনীতিকেই কিন্তু ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু এখন যদি আশিস আওয়ামী লীগ সৈকত, বিরোধী দলে যায়, 2014 সালে 5 জানুয়ারি যে দলটিকে অভিযুক্ত করে এই প্রসঙ্গটি আনা হয়, কারণ তার সে সময় অবরোধ দিয়েছিল, আন্দোলনের কর্মসূচি দিয়েছিল, কিন্তু পক্ষান্তরে তাদের বিপরীত চিত্র তো 30 ডিসেম্বরের নির্বাচনের আগে দেখা গিয়েছিল। তারা তো একদম ভালোভাবে নির্বাচনে মাঠে এসেছিল। 30 ডিসেম্বরের নির্বাচনটা আসলে কি হলো তাহলে? আপনি আপনি কি 2018 নির্বাচনের কথা বলছেন? জি, আপনি তো 5-এরটা কথা বলছিলেন, 5 জানুয়ারির কথা বলছিলেন, আমি 30-এরটা বলছিলাম। না না, আমি 14 নির্বাচনের কথা বলছিলাম, 2014। আমি 5 জি আচ্ছা, আপনি 5 জানুয়ারিতে আপনি বলছিলেন যে আগুন সন্ত্রাসের বিষয়গুলোতে। আমি 30 ডিসেম্বরের কথা বলছিলাম, যে 30 ডিসেম্বরের নির্বাচন, যেটা গেল নির্বাচন 2 বছর হলো আওয়ামী লীগের জন্য, সেই নির্বাচনে তো যাদেরকে অভিযুক্ত করা হয় তারা তো ভালোভাবেই নির্বাচনের মাঠে ছিলেন, কিন্তু তারপর তো নির্বাচনটা বড় রকমের প্রশ্নের মুখে পড়ে গেছে। না না, ডেফিনেটলি প্রশ্নের মধ্যে পড়েছে, ডেফিনেটলি। কিন্তু আপনি যদি দেখেন যে বিএনপি কিন্তু এই সর্বশেষ যে নির্বাচনটা হলো 2018 সালে, যে নির্বাচনের কথা আপনি বলছেন, সেখানেও কিন্তু বিএনপি নির্বাচনের 15 দিন আগ পর্যন্ত কিন্তু তারা নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিবে কিনা সে জায়গাটা কিন্তু খুব স্পষ্ট ছিল না। দলের নেতা, মাঠ পর্যায়ের নেতা কর্মীরা কিন্তু মুখিয়ে ছিল যে তারা একটা নির্বাচনে অংশ নেওয়ার জন্য মাঠে নেমেছিল, কিন্তু দলের হাইকমান্ড থেকে, বিশেষত লন্ডন থেকে যে নির্দেশ আমরা দেখেছি, এক একবার এক এক রকম নির্দেশ আসতো, 3 জন 4 জন করে প্রার্থী দেওয়া ছিল, মানে শেষ পর্যন্ত তারা নির্বাচনে করতে পারবেন কিনা তাদের প্রার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের দ্বিধা ছিল। ফলে কিন্তু দেখেন যে 4 জন 5 জন বা 6 জন প্রার্থী যারা একটু ভালোভাবে মাঠে নামতে পেরেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু নির্বাচনে জিতে এসেছিলেন। ফলে সক্রিয়ভাবে কিন্তু বিএনপি আসলে আমার কাছে মনে হচ্ছে খুব সাংগঠনিক ভাবে, এবং যারা নেতৃত্বে ছিলেন বা যারা মাঠে ছিলেন, এমপি পদে নির্বাচন করেছিলেন, তারা কিন্তু খুব বেশি আসলে নির্বাচনের 2 সপ্তাহ আগেও তারা জি, জানতেন না যে তারা শেষ কতটা পর্যন্ত সক্রিয় ছিল তারা সেটা নিয়ে নির্বাচনে আপনার অংশ প্রশ্ন আছে। নেবেন নিশ্চয়ই না আমি মাঠ থেকে উঠে বিরতির যাবেন। পর মোয়াজ্জেম হোসেন আল্লাহর কাছে এই বিশ্লেষণ জানতে চাইবো, পাশাপাশি মাননীয় মন্ত্রীর কাছে বিরতির পরে সেই প্রশ্নটি জানতে চাইবো যে আপনি যে উন্নয়নের কথাগুলো বলছেন, সেই উন্নয়নের বিষয় নিয়ে মোয়াজ্জেম হোসেন আল্লাহর অনেকগুলো প্রশ্ন আছে। তিনি বলছেন এগুলো যেমন হয়েছে, পাশাপাশি সাথে দুর্নীতি হয়েছে, লুটপাটের বিষয়গুলো সামনে এসেছে, বিদেশে অর্থ পাচারের প্রসঙ্গগুলো তিনি সামনে আনছেন। এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য জানতে চাইবো, তবে আমাকে একটা বিরতি দিন, আমি বিরতি নেই, বিরতির পর ফিরে জানবো। এবার ছোট্ট একটা বিরতি। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু আওয়ামী লীগের এক যুগের রেকর্ড। যেতে চাই মাননীয় মন্ত্রী সমর রেজাউল করিম এমপি আপনার কাছে। মাননীয় মন্ত্রী, বিরতির আগে যে প্রসঙ্গটি মোয়াজ্জেম হোসেন আল্লাহ এনেছিলেন, যে আসলে দুর্নীতি যেভাবে বেড়েছে, উন্নয়নে যতটা বলা হচ্ছে তার সাথে পাল্লা দিয়ে দুর্নীতি, অর্থ পাচার, লুটপাট, এই প্রসঙ্গগুলোকে আসলে
প্রশ্নবিদ্ধ করে কিনা উন্নয়নকে? না, দুর্নীতি ছিল আমাদের দেশে 1947 সনে 57 সনে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট হয়েছে। সে সময় দুর্নীতি ছিল, অতীতেও ছিল, বর্তমানেও আছে, আগামীতেও দুর্নীতি থাকতে পারে। আমরা যেটা চেষ্টা করেছি যে উন্নয়নকে যদি ত্বরান্বিত করা যায় তাহলে মানুষ দুর্নীতি প্রবণ কম হবে। কেননা দুর্নীতিবাজ একটা নির্দিষ্ট সংখ্যক গ্রুপ ছাড়া সাধারণ মানুষ যদি তার প্রয়োজনীয় চাহিদাটা মেটাতে পারে তাহলে সে দুর্নীতিমুখী হয় না। আর অতীতে দুর্নীতি হয়েছিল, তার বিচার হয়নি, কিন্তু এখন বিচার হয়। আপনার যমুনা টেলিভিশনের স্ক্রলে সহ আশিসদার ইন্ডিপেন্ডেন্টের স্ক্রলে সমস্ত টেলিভিশন পত্র পত্রিকা আসছে কিভাবে দুর্নীতির সঙ্গে জড়িতদের ধরা হচ্ছে, বিচার করা হচ্ছে। অতীতে এক নাগারে 5 বার দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন হয়েছিল। এখন কিন্তু বিসমিল্লাহ গ্রুপ বলেন, হলমার্কস বলেন, পাপিয়া বলেন, অন্যান্য বলেন, তাদেরকে তো দুর্নীতির মুখোমুখি করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমনকি রাজনীতি করা মানুষরা, আমি যদি বলতে আমার দ্বিধা নাই, সাবেক প্রধানমন্ত্রী, তার পুত্র, এত ক্ষমতাশালী ব্যক্তিরাও কিন্তু দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন, কারাদণ্ডপ্রাপ্ত হয়েছেন। দুর্নীতি হওয়ার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে যে ব্যবস্থা কঠোরভাবে, এই যে পিকে হালকা সহ এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, কিন্তু এর পাশাপাশি এই জিনিসটাকে খেয়াল করতে হবে যে এই বাংলাদেশে কিন্তু অতীতে কত টাকার বাজেট হতো, এবার কিন্তু আমরা বাজেট করেছি 5,68,000 কোটি টাকার বাজেট। এই বাজেট বাংলাদেশের অতীতে কেউ কল্পনা করেছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা নিয়েছিলেন 40% দরিদ্র সীমায় ছিল, আজকে সেখান থেকে সেটাকে কমিয়ে আমাদের 20%-এর কোথায় নিয়ে আসা হয়েছে, এটা অতীতে কল্পনা করেছে? আমাদের মুক্তিযুদ্ধের চেতনার কথা আলাল ভাইয়া বলেন, স্বাধীনতা বিরোধীরা দাম্ভিকতার সঙ্গে জড়িত, তাদের একটা বিচার করে তাদের বন্ধচূর্ণ করেছি, বিচার করে বন্ধচূর্ণ করেছি। আজকে কিন্তু নিজের টাকা আমরা প্রদর্শিত করছি। সমরেজাউল করিম, মাননীয় মন্ত্রী, আপনাকে একটু থামাতে হচ্ছে। আপনার শব্দযন্ত্রে আমরা এক ধরনের সমস্যা লক্ষ্য করছি, সেটা আমরা ঠিক করে নেওয়ার চেষ্টা করি। এই ফাঁকে বরং যেটুকু শোনা গেছে সেটুকুর ভিত্তি ধরে আমি মোয়াজ্জেম হোসেন আলালের কাছে যেতে চাই। মোয়াজ্জেম হোসেন আলাল, আপনি শুনছিলেন আশিস সৈকত বিরতির আগে কিছু প্রসঙ্গ তুলছিল, পাশাপাশি এই কথাটাই আমরা বলতে পারি কিনা যে কারণ হচ্ছে যে আপনারা যে নির্বাচন নিয়ে এত প্রশ্ন তোলেন, আমরা যদি 94 দিকেও তাকাই তখনও দেখতে পারি মাগুরার নির্বাচনের পর আপনাদের তৎকালীন মহাসচিব আব্দুল সালাম তিনি সংবাদপত্রে যে বিবৃতি দিচ্ছিলেন সেটা এইরকমই ছিল যে পরাজয় মেনে নেওয়ার মানসিকতা অপোজিশনের নেই। অর্থাৎ এখন যে আওয়ামী লীগের কথাগুলো বলা হয় সেটা বিএনপিও বলেছিল। কি বলবেন? আপনাকে ধন্যবাদ। তথ্যগত কিছু বিভ্রান্তি এখানে এসেছে। একটা হলো রেজা ভাই যেটা বললেন পরপর 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। না না, প্রথমবার ছিল আওয়ামী লীগের, ওটা একচ্ছত্র ভাবে তারা শুরু করে দিয়েছেন, আমাদের সময় আমাদের লোকজন সেটা অনুসরণ করেছে। কিন্তু পায়োনিয়ার আওয়ামী লীগ, ক্যাপ্টেন আওয়ামী লীগ, এখানে একটা তথ্যগত ভুল আছে। আর আশিসদার এই কথার জন্য আমি খুব আহত হলাম, কারণ আমি তাকে একজন নির্মোহ সাংবাদিক হিসাবেই জানতাম। উনি 2014-র 5ই জানুয়ারি নির্বাচনের কথা বললেন। 2014-র 5ই জানুয়ারিতে বেনজিরের হুঙ্কারের কথা উনি বললেন না, উনি তখন বিজিবির হুঙ্কারের কথা বললেন না, সেনাবাহিনীর হুঙ্কারের কথা বললেন না, পুলিশের হুঙ্কারের কথা বললেন না, আমাদের ইলিয়াস আলীর কথা, চৌধুরী আলমের কথা বললেন না, আমাদের গুম খুন হওয়া নেতাদের কথা বললেন না। আর 2018-তে আমাদের প্রস্তুতি ছিল না। আশিস দা, আপনি এত তাড়াতাড়ি ভুলে গেলেন? গয়েশ্বরচন্দ্র রায়ের মতো লোককে মাঠে নেমেছিলেন খুব প্রস্তুতি নিয়ে, এই জন্য কুপিয়ে রক্তাক্ত করে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের ফজলুল হক মিলনকে গ্রেফতার করা হয়েছে আপনার আন্দোলনের সাথী, স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের। তারপরে আমাদের খায়রুল কবির খোকনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের মাহবুবউদ্দিন খোকন ব্যারিস্টার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, তাকে গুলি করা হয়েছে। আমাদের মহিলা প্রার্থী রুমানা হক, যিনি সিরাজগঞ্জে নির্বাচন করেছেন, টুকু সাহেবের ওয়াইফ, তাকে গুলি করা হয়েছে। তার এক কর্মীর, এক মহিলার চোখ অন্ধ হয়ে গেছে। মির্জা আব্বাসকে রাস্তার উপর ফেলে বাঁশের লাঠি দিয়ে পেটানো হয়েছে। তার স্ত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে। এরপরে বলেন আমাদের প্রস্তুতি ছিল না? আমাদের প্রস্তুতিকে কিন্তু নির্মম হাতে দমন করা হয়েছে, কঠোরভাবে দমন করা হয়েছে। সেই জিনিসটা আপনার চোখটা একদম এড়িয়ে গেল। আর রেজা ভাই যে কথাগুলো বলছেন উন্নয়নের, সে কথা ওই একই কথা। ওটা তো আজকে একদিনে তো আর 50 বছরে বাংলাদেশ পৌঁছায় নাই। আর এই আওয়ামী লীগের মতো 12 বছর টানা ক্ষমতায় তো কেউ থাকতে পারে নাই। আজকে যেটা বললেন যে উন্নয়নের সুফলটা পেলে দুর্নীতি কমে যাবে, না,
প্রধানমন্ত্রী নিজে তার সচিবদের মিটিং এ বলেছেন 221% বেতন ভাতা বাড়িয়েছেন আমলাদের, তারপরেও চুরি কেন, তারপরেও দুর্নীতি কেন? তাদের তো আর্থিক অবস্থা ভালো হয়েছে। সুতরাং দুর্নীতিকে প্রশ্রয় দিতে, গণতন্ত্রকে নিয়ে যখন দুর্নীতি করা হয় তখন অফিসাররা আবার আর্থিক দুর্নীতিতে ঝুঁকে পড়ে, সুবিধাবাদী রাজনীতিবিদরা আবার আর্থিক দুর্নীতিতে ঝুঁকে পড়ে। জি এইটাই নিয়ম। জি, আপনার কথা স্পষ্ট। আমি আবার দুর্নীতির জি মোয়াজ্জেম হোসেন, আপনার কথা স্পষ্ট। আমি একটু চাই, আমি একটু সমালোচনাকারী মাননীয় মন্ত্রী আপনার কাছে যেতে চাই। আপনি শুনছিলেন মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্য। যদি একটা সরকারকে যখন নির্বাচিত করা হয় তখন সেই সরকারের তো আসলে উন্নয়ন করাটাই তার পবিত্র দায়িত্বের মধ্যেই পড়ে। এখন এর পাশাপাশিও তো অনেকে বলেন যে প্রভাবমুক্ত নির্বাচন ব্যবস্থা, ভয় সংস্কৃতি দূর করা, দুর্নীতি, অর্থ পাচার কমানো, রাজনৈতিক স্পেস দেয়া, সেগুলো নিশ্চিত করা কি তার দায়িত্বের মধ্যে পড়ে কিনা? সিম্পলি আমি বলি, রাজনীতির স্পেস কেউ কাউকে বাড়ি থেকে এনে রাজনীতির স্পেস দেয় না। রাজনীতি যারা করবেন তাদের রাজনীতির পথ পরিক্রমা এগোতে হয়। আপনি যদি নির্বাচন প্রতিহত করার নামে সারা দেশে একটা বার্ন ইউনিটে পরিণত করেন, হাজার হাজার মানুষকে পেট্রোল বোমায় পুড়িয়ে মারেন, গবাদি পশু পুড়িয়ে মারেন, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেন, প্রিজাইডিং অফিসারকে মেরে ফেলেন, অনির্দিষ্টকালের জন্য হরতাল করেন, মানুষের কল্যাণে কিছু না করেন, এই একটা পার্ট। দ্বিতীয় পার্ট, মানুষ যখন দেখে যে দলীয় নেতা এবং সেকেন্ড নেতা দুর্নীতির দায়ে কারাদণ্ড প্রাপ্ত ভাড়ায় নেতা এনে দলটাকে চালানো হচ্ছে, মানুষ যখন দেখে যে একটা সিটের এগেইনস্টে অতিরিক্ত প্রার্থী নির্ধারণ করতেছে, কে নির্বাচন করে সেটা নাই। আলাল ভাই বলেন খোকনকে গুলি করা হয়েছে, আলাল ভাই একটু ব্যালেন্সিং জায়গা আনার জন্য এত তথ্য দিয়ে ফেলেন। মাহবুবউদ্দিন খোকনকে কোথাও গুলি করা হয়নি, তথ্য দেওয়ার ক্ষেত্রে টেলিভিশন আলাল ভাই আমি চ্যালেঞ্জ করে বলছি মাহবুবউদ্দিন খোকনকে কোথাও আপনি চ্যালেঞ্জ করলেন, আপনি চ্যালেঞ্জ করলেন হবে না, আপনি তো ওখানে ছিলেন না। আমি চ্যালেঞ্জ আপনি করব, আপনার এলাকায় নির্বাচনে ছিলেন। আপনি অসত্য তথ্য দিলে অবশ্যই সেটা আমাকে বলতে হবে, কারণ টেলিভিশন আপনি বলবেন সবাইকে গুলি করছে, এই কথা আপনাদেরকে বলতে হবে। আপনারা কে প্রধানমন্ত্রী হবে সেই প্রস্তুতিটা আপনাদের ছিল না। ডক্টর হবেন না অন্য কেউ হবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইলেক্ট হওয়ার পরেও তাকে আপনার পার্লামেন্টে যেতে দেন নাই। রাজনীতির স্পেস কিন্তু আওয়ামী লীগ 21 বছর পায় নাই, আওয়ামী লীগ কিন্তু রাজপথ থেকে উঠে যায় নাই। আপনারা দিন কয়েক রাজনীতির ক্ষমতার বাইরে থাকা অবস্থায় যদি বিপদ ব্যবস্থা করেন, স্পেস নিয়ে কথা বলা যাবে না, স্পেস কিন্তু নিজের করে নিতে হবে। আপনারা ডক্টর কামালকে ঐক্যফ্রন্ট করেছেন, আবার জামাতি রাজনেতাদের সঙ্গে আপনাদের বিরুদ্ধে ঐক্যজোট রয়েছে। মাননীয় মন্ত্রী, আমি কি একটা প্রশ্ন করতে পারি? মাননীয় মন্ত্রী, আমি একটা সম্পূরক প্রশ্ন করতে পারি? আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে, আপনি বলতে পারেন বিএনপির প্রস্তুতির এই সমস্যা ছিল, বা বিরোধী পক্ষের কে প্রধানমন্ত্রী হবে, কে হতে পারে, এটা তাদের সমস্যা হতেই পারে, কিন্তু টিআইবি যে গবেষণা করে রিপোর্টটা দিয়েছিল এটার সাথে কি মিলাবো আমরা? এটা তো হওয়ার কথা না যে 50টার মধ্যে 33টা আসনে ব্যালট পেপার সিল মেরে রেখে দেওয়া হবে, জাল ভোট হবে 41টা আসনে। ওই দলটার হোক, ওই দলটা তার প্রস্তুতি নিতে পারেনি, তার অনেক ধরনের খারাপ বিষয় ছিল, কিন্তু এটা তো আমরা আশা করতে পারি এটা ভালো নির্বাচন হবে। আমরা ভালো নির্বাচনের প্রত্যাশা করি, এবং ভালো নির্বাচনে কিন্তু বিরোধী দল, সরকারি দল সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার। এখন ধরেন কদিন আগে উত্তরায় এত নির্বাচন হলো, সেখানে এমন প্রার্থী দেওয়া হয়েছে জালাল ভাইদের দলের কর্মীরাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়িতে যে পাটকেল নিক্ষেপ শুরু করেছে। আপনি লন্ডনে বসে যদি একাধিক প্রার্থী নির্ধারণ করে দেন, তাহলে সেই অবস্থায় কোন প্রার্থীকে মানুষ নির্বাচিত করবে? অনেক জায়গায় অনেক চমৎকার প্রার্থীকে, ইনাম আহমেদের মতো লোক, তার মতো লোক বলছে যে টাকা দিয়ে আমাকে নমিশন নিতে হবে, আমি নিতে পারিনি, এই জন্য বিএনপি ছেড়ে চলে আসছি। আপনি দেখুন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী ছিল, তিনি কি কথা বলেছেন? আমাদের হাশেম সাহেব পার্টেক্স এর মালিক ছিলেন, উনি কি স্টেটমেন্ট দিয়েছিলেন? বিএনপির টোটালটা টাকা নির্ভর নমিনেশন বিক্রির এমন একটি জায়গায় গিয়েছিল যে ভালো প্রার্থী থাকা সত্ত্বেও তারা ভালো প্রার্থী দেয় নাই, এবং নির্বাচনকে সিরিয়াসলি নেয়নি। টিআইবি রিপোর্টটাকে আমি বেদবাক্য মনে করি না। টিআইবির গতানুগতিক রিপোর্ট আছে, তার সবটাকে আমি এড়িয়ে চলি না। আমি মনে করি ভালো নির্বাচনের জন্য সকলকে এগিয়ে আসা দরকার। আমরা একটা 12 বছর থেকে দেশের উন্নয়নের কি করেছি? অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনার বক্তব্য স্পষ্ট। আমি আশিস সৈকত তার বক্তব্য জানতে চাই। আশিস সৈকত, আপনি কি বলবেন? আমরা কি মানে গণমাধ্যমের কর্মী হিসেবে সুজন বা টিআইবির যা নির্বাচন নিয়ে বক্তব্য, সেগুলোকে আমরা আমলে নেব কিনা? না, ডেফিনেটলি টিআইবি বা সুজনের বক্তব্য আমলে না নেওয়ার কোনো কারণ নাই, কিন্তু আমি শুধু আলাল ভাইয়ের একটা কথা একটু যুক্ত করি আলাল ভাইয়ের সঙ্গে, যে আলাল ভাই নিজেও হয়তো এখন বলবেন না, কিন্তু বুকে হাত দিয়ে নিজে নিজে যখন বলেন তখন নিশ্চয়ই তিনি অনুধাবন করেন যে 2014 সালের নির্বাচন বা 2018 সালের নির্বাচন
বিএনপি সিরিয়াসলি নেয় নাই। বিএনপির নেতা কর্মীরা মাঠের কর্মীরা মুখিয়েছিল, কিন্তু নেতৃত্বের আমি বলবো যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত কিন্তু আসলে আসে নাই। তাহলে কিন্তু বিএনপির যে সংকটে বিএনপি পড়েছে, 14 সালে যদি বিএনপি নির্বাচনে যেত, তাহলে কিন্তু বিএনপির আজকের এই রাজনৈতিক সংকট তৈরি হতো না। নিশ্চয়ই আলাল ভাই এটি স্বীকার করবেন। এখন হয়তো তিনি রাজনীতির কারণে স্বীকার আশিস করবেন সৈকত, না, আমার একটা কিন্তু বিরতির আমি সময় হয়েছে, বিরতির সময় হয়েছে, আমি বিরতি নেই, বিরতির পর ফিরে এসে ঠিক এই জায়গা থেকে আপনাকে আবার শুরু করতে দেবো, তারপরে বাকি আলোচনাটা করবো। নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায় যেতে চাই আশিস সৈকত। যে জায়গায় থামিয়েছিলাম সেই জায়গা থেকে আবার আপনাকে শুরু করতে বলবো। সাথে সাথে এই প্রশ্নটা আপনাকে করতে চাই আসলে। বলতেই পারেন যে বিএনপির 110 রকমের বা জাতীয় ঐক্যফ্রন্টের 120 রকমের হচ্ছে ভুল ভ্রান্তি ছিল বা তাদের প্রস্তুতিতে ঘাটতি ছিল, তারা সিরিয়াস ইলেকশনটি নেয়নি। কিন্তু তাই বলে নিশ্চয়ই মানে 586টা কেন্দ্রে একটি প্রতীকে সব ভোট পড়বে, প্রায় 20টি আসনে মানে ব্যালট বক্স আগেই ভরে থাকবে, এরকম তো হওয়া নিশ্চয়ই কথা নয়। ডেফিনেটলি সেরকমটি হওয়ার কথা নয়। কারণ বিএনপির যদি আপনি বা আওয়ামী লীগের 90 থেকে 2001 পর্যন্ত যদি আপনি ভোটের ইতিহাস যদি দেখেন, দেখবেন যে 30, 31, 32% ভোট বিএনপির, বা 32, 33, 34% ভোট আওয়ামী লীগের। যখনই যে ক্ষমতায় গেছে 3, 4, 5% ভোট এদিক সেদিকে ক্ষমতার পালাবদল হয়েছে। কিন্তু আমরা কিন্তু আসলে দেখলাম যে 18 সালের যে ভোটের হিসাব, সেটা কিন্তু একেবারেই আকাশ পাতাল ভোটের হিসাব। তার কারণ প্রথমত একটি বড় কারণ ছিল যে মাঠে বিএনপি ছিল না। মানে আপনি যদি দেখেন যে ভোট কেন্দ্রে বিএনপির এজেন্টরা ছিল না। এখন বিএনপি থেকে যেটি বলা হয় যে এজেন্ট থাকতে দেওয়া হয়নি। কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো থাকতে দেওয়া হয়নি। কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এজেন্টরা ছিলও না, যায়ও নাই। ফলে বাস্তবতা যেটা হয়, যখন কোনো সক্রিয় প্রার্থী না থাকে, শক্ত প্রার্থী না থাকে, ভোট কেন্দ্রে যখন এজেন্ট না থাকে, তখন কিন্তু ভোটটা একমুখী হয়ে যায়। আপনি যদি নারায়ণগঞ্জে নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন দেখেন, সেখানে বিএনপির প্রার্থী আমার মনে আছে যে তৈমুর আলম খন্দকার বিএনপির প্রার্থী যখন ছিলেন, আইবির সঙ্গে যখন ভোট করেছিলেন, তখন কিন্তু একটা হাড্ডাহাড্ডি ভোটের লড়াই আমরা দেখেছি। সব কেন্দ্রে কিন্তু এজেন্টরা ছিল। বা আপনি যদি কুমিল্লা সিটি কর্পোরেশন ইলেকশন দেখেন, সেখানে কিন্তু একটা সব কেন্দ্রে এজেন্ট থাকলে দুই পক্ষের একটা কিন্তু হাড্ডাহাড্ডি মুড থাকে নির্বাচনে। কিন্তু যখন নির্বাচনটা আসলে একপক্ষীয় হয়ে যায়, তখন কিন্তু আসলে ভোটের ফলটা কেমন হবে তা সহজেই অনুমেয়। ফলে যা হওয়ার তাই হয়েছে। ভোটের ফলটা একদিকে ঝুঁকে পড়েছে, একদিকে চলে গেছে। মানে এটাই আসলে ভোটের যে বাস্তবতা, সেটিই ছিল। আপনাদের সিদ্ধান্ত বা থাকতে না পারা, যা হওয়ার তাই হয়েছে আসলে। আশিসদা তার মতো করে বলেছেন, বিএনপির যে ভুল ত্রুটি নাই এমন কথা তো আমি বলছি না, কিন্তু একটা জিনিস এখানে মনে রাখতে হবে, 2014-তে নির্বাচনটা বাংলাদেশের নির্বাচন কমিশন করে নাই, নির্বাচনটা করেছে সুজাতা সিং। ওই সময় ভারতের পররাষ্ট্র সচিব যিনি এসেছিলেন তিনি নির্বাচনটা করে দিয়েছেন। এটা হলো বাস্তব। 14-তে আমরা নির্বাচনে যাই নাই, আশিসদার মতো বিজ্ঞজনেরা, মীরের মতো বিজ্ঞজনরা, আরো সিনিয়ররা বলেছেন আমরা ভুল করেছি। আমরা 18-তে আন্তরিকভাবে নির্বাচনে গেলাম, অংশগ্রহণ করলাম আমাদের নেত্রীকে জেলখানায় রেখে। আমরা মামলার তালিকা চাইলেন প্রধানমন্ত্রী, তার কাছে আমরা তালিকাটা দিলাম। ঠিকই দেখা গেল তালিকা ধরে 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 লাইন ধরে শত শত হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে নিয়ে যাওয়া হলো। 14 তারিখের কথায় না হয় আমাদের ভুল ছিল, 14-এর 5-ই। 18-তে তো ভোট আওয়ামী লীগের নেতাকর্মীরাও দিতে পারে নাই। তারাও তো সকালবেলা উঠে আফসোস করেছে, হায় হায় কখন ভোট হয়ে গেল রাতের বেলা, আমরা তো বুঝলামই না। সেই নির্বাচনের কথা যদি ওইভাবে বলেন, আমরা প্রধানমন্ত্রীর হাতে তালিকা দিলাম মামলার, তার আশ্বাস অনুযায়ী যে দেন আমি মামলাগুলো দেখব। দেখা গেল ঠিক ওই মামলাগুলোর সমস্ত আসামিদেরকেই যেখান থেকে খুশি সেখান থেকে, গাজীপুর থেকে আমাদের পোলিং এজেন্টকে ধরে নিয়ে ছেড়ে দেওয়া হলো ময়মনসিংহে, আমাদের মুন্সিগঞ্জ থেকে পোলিং এজেন্টকে ধরে আগের রাতে 12 জনকে নিয়ে যাওয়া হলো আপনার কুমিল্লায়। এরকম ঘটনা আপনারাই তো মিডিয়ায় দেখিয়েছেন। তো এরপরে একটা দল 12-14 বছরের এই নির্মম নির্যাতনের পরেও কতক্ষণ মাঠে থাকবে, যেখানে প্রধান নেত্রী নাই, সেকেন্ড ইন কমান্ড নাই, যেখানে 36 লক্ষ মামলার আসামি, কতক্ষণ থাকবে?
সেটাও তো বিচার করতে হবে। সুতরাং ওটা আর 18 নির্বাচন তো আগের রাতে হয়ে গেছে, সেটা নিয়ে তো আর এজেন্ট থাকলেও কিছু হতো না, না থাকলেও কিছু হতো না। তারপর এজেন্টদেরকে আগের রাতে ধরে ধরে নিয়ে গেছে আপনাদের মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষকে দিলে। সুতরাং এই নির্বাচনের মধ্য দিয়ে যদি আমরা জনপ্রিয়তা বিচার করি বা কিছু, সেটা না, ফ্যাক্টস রিমেন আওয়ামী লীগ 12 বছর ধরে টানা ক্ষমতায় আছে বলেই তারা অনেক কিছু দেখাতে পারছে আর অনেক কিছু চাপা দিতেও পারছে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আমরা অনেক কিছু পাচ্ছি, এটা আমাদের গৌরব, তা ঠিক। বিএনপি যদি টানা এরকম 12 বছর থাকতে পারতো, হয়তো এরকম স্যাটেলাইট আরো চিন্তা হতো। জি। কিন্তু একই সঙ্গে স্বাস্থ্য খাতের যে ভঙ্গুর অবস্থা, এটা হয়তো বিএনপির সময় থাকলে এতটা হতো না। স্বাস্থ্য খাতের যে বাজেট দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন, মালদ্বীপের চেয়েও আমাদের অনেক কম, ভুটানের চেয়েও আমাদের অনেক কম। এগুলো তো আমরা দেখতে পারতাম একই সঙ্গে, 12 বছর সেগুলো তো হলো না। প্রশাসনের মধ্যে যে দুর্নীতি, আমলাদের যে নারী কেলেঙ্কারি দেশে এবং বিদেশে, জি। তার একটারও বিচার হয়েছে? আপনি বলেন, আমলাদের যে দুর্নীতি, আমলাদের যে অসহিষ্ণুতা এবং যেখানে সেখানে যা খুশি কথা বলা, বিভাগীয় মামলাগুলোর কোনো বিচার হয়েছে আজ পর্যন্ত শুনেছেন? সুতরাং সবকিছুকে হার দিয়ে আওয়ামী লীগ তাদের সিংহাসনটাকে শুধুমাত্র ধরে রেখেছে। অনাচার অনিয়ম যা করে করুক অফিসাররা, যা করে করুক, সেইটারই প্রতিবিম্ব হচ্ছে ওবায়দুল কাদের সাহেবের ভাইয়ের এই জি। কথাগুলো, যে আপনার কথাগুলো কথা দুদিন স্পষ্ট। ধরে আমি আসছে। মাননীয় মন্ত্রী সমর রেজাউল করিমের কাছ থেকে তার কথা শুনতে চাই। শেষ বক্তব্য যেটা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলছিলেন। তাহলে এত দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যের দলটি মানে একটা প্রভাব মুক্ত নির্বাচন বা ব্যবস্থা আমরা আশা করতে পারি কিনা? দেখুন, বাস্তবতা হচ্ছে যে কোনো একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে সকলের সামগ্রিক সদিচ্ছাপূর্ণ অংশগ্রহণ প্রয়োজন হয়। এখন নির্বাচনে আপনি যদি না এসে অথবা দায়সারা গোছের প্রার্থী দিয়ে অথবা শেষ মুহূর্তে প্রার্থী দিয়ে এভাবে নির্বাচনী প্রক্রিয়ায় কেউ আসতে চায়, সেটা হয় না। আলাল ভাই একজন সিজন পলিটিশিয়ান, উনি যেভাবে কথাগুলো বললেন যে আগে নির্বাচন হয়ে গেছে, এখন আপনার একটু মনে করিয়ে দিতে চাই, মাগুরা কেলেঙ্কারি নির্বাচনে কিন্তু বিচারপতি সাদেক ব্যর্থতার কথা বলেছিলেন। আপনার 15ই ফেব্রুয়ারি নির্বাচন করেও কিন্তু বিএনপি টিকে থাকতে পারেনি। 2007 সালে কিন্তু বিএনপি একটা নির্বাচন প্রায় করে ফেলছিল, প্রায় বোধহয় 54 বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছিল, কিন্তু তখন কিন্তু সেই নির্বাচনকে ধরে রাখতে পারে নাই। আপনার রমনা নির্বাচন, মিরপুরে নির্বাচন সহ বিএনপি যে ভয়াবহ খারাপ নির্বাচন করার প্র্যাকটিসটা করেছেন, ওটা বিএনপি স্বপ্নে নিজেরা তাই দেখেন। 2018 সালের নির্বাচন যদি রাতে নির্বাচন হয়, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি রাতে ভোট কেটে নির্বাচিত হয়েছেন উনি? তাহলে হারুনুর রশিদ রাতে ভোট কেটে নির্বাচিত হয়েছেন? পার্লামেন্টে যারা গেছেন এরা কি রাতে ভোট কেটে নির্বাচিত হয়েছেন? এখন 2008 সালে বিএনপি কয়টা সিট পাইছিল? আপনার মনে আছে কতটা সিট পেয়েছিল? সংখ্যা ভোটের বেশি পেলে কিন্তু আসন হয় না। 91 সালে আওয়ামী লীগের টোটাল ভোট নাম্বার যা ছিল, কিন্তু সিটের কারণে কিন্তু আওয়ামী লীগ সরকার গঠন করতে পারেনি। 2008 সালে বিএনপি যখন ইমিডিয়েট পাস ক্ষমতাসীন সরকার, তখন বিএনপি কতটি সিট পেয়েছিল, এগুলো ভুলে যাওয়ার কথা না। কাজে আমরা চাই গণতন্ত্র প্রক্রিয়ার গণতান্ত্রিক আচরণ সকলের কাছ থেকে। বিএনপিকে যেমন মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে অন্তর্বর্তীকালীন নির্বাচন সরকারে আপনারা প্রতিনিধি দেন, ওনারা একেবারে দৃঢ়তার সঙ্গে দাঁড়াইলেন না আমরা ওখানে যাব না, আমরা হরতাল করব। মাননীয় প্রধানমন্ত্রী তো উদারতা দেখিয়েছেন। আমরা এখনো চাই গণতান্ত্রিক রাজনীতি করেন, গণতান্ত্রিক প্রক্রিয়া করে। ধরুন একটা কথা বলি, আমরা যুদ্ধাপরাধীদের বিচারে গেলাম, বেগম খালেদা জিয়া রাজশাহীতে বললেন দেলোয়ার হোসেন সাঈদী, মতিউর রহমান নিজামী তারা রাজবন্দী, তাদের ছেড়ে দিতে হবে। সারা দেশে অনির্দিষ্টকালের জন্য হরতাল আহ্বান করলো, বিএনপি সেটাকে সায় দিয়ে দিল। এটা কি গণতান্ত্রিক রাজনীতি? আরেকটা বলছেন যে সব উন্নয়ন ধারাবাহিকতা। আরে ভাইরে, অতীতে তো অনেক দলই ক্ষমতায় ছিল, পদ্মা সেতু কেন করতে পারে নাই? সারা দেশে 100% বিদ্যুৎ কেন দিতে পারে নাই? 100% মানুষকে গৃহের ব্যবস্থা কেন করতে পারে নাই? বাজেটের পরিসর কেন বাড়ে নাই? গড় আরেকটা কথা বলছেন যে বিদেশ থেকে টাকা আসার কারণ, ওই কারণটা হালাল ভাই সঠিক না। 2% প্রণোদনা দেওয়া সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে মানুষ হুন্ডিতে পাচার না করে যথাযথ প্রক্রিয়ায় টাকা বাংলাদেশে পাঠাচ্ছে। এই প্ল্যান তো কেউ করেন নাই। আমরা করতে হবে। মাতার শেষ বাড়ি কথা। যে এই জায়গাগুলোতে করার জন্য অতীত অনেক সরকার ছিল, তারা তো করতে পারে নাই। এটা একটা ম্যানেজারিয়াল ক্যাপাসিটি লাগে, জি। সততা লাগে, রাজনৈতিক বিচক্ষণতা লাগে, এবং অভিজ্ঞতা জনগণের লাগে। সময় লাগে। এটা একজন শেখ হাসিনার পক্ষে এটা সম্ভব হয়েছে বিধায় আজকে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশকে এখানে তিনি নিয়ে আসতে সক্ষম হয়েছেন। অতীতে অনেকেই ক্ষমতায় ছিলেন, এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, 8 লেনের রাস্তা, এগুলো তো অতীতে কেউ করতে পারেন নাই। নতুন করে তো কোনো ট্যাক্স শেখ হাসিনা ধার্য করেন নাই, এই দেশের আয় থেকেই তো তিনি সব করতেছেন। এটা ডিপেন্ড করে যোগ্যতা সম্পন্ন মানুষের, যোগ্যতার উপর। জি।
অসংখ্য 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 মানে অসংখ্য ধন্যবাদ। যদি করে থাকে, দুর্নীতি করে থাকে, সেই উদাহরণ না না না, আমরা আর 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 সময় দিতে পারছি না, আমরা ঠিকমতো কথাও শুনতে পাচ্ছি না, শব্দযন্ত্রে কিছুটা সমস্যা অনুভব করার জন্য। একই সঙ্গে আমার সময় শেষ হয়ে গেছে, অনুষ্ঠান শেষ করতে হবে। মাননীয় মন্ত্রী সমর রেজাউল করিম এবং সাবেক বিএনপির মন্ত্রী সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, একই সঙ্গে আশিস সৈকত, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাতে চাই। শেষ করতে হচ্ছে আগে 24 ঘন্টা, কাল আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।